এই পৃথিবীতে প্রত্যেকটি জীব জনন কার্যের মাধ্যমে অপত্য সন্তান সৃষ্টি করে। আর এই অপত্য সন্তানের মধ্যেই জীব তার নিজের দৈহিক এবং চারিত্রিক বৈশিষ্ট্যগুলি সঞ্চারিত করে। অর্থাৎ এই জনন কার্যের মাধ্যমেই প্রত্যেকটি জীব এই পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখার চেষ্টা করে চলেছে। যে পদ্ধতিতে জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্য জিনগতভাবে গ্যামেট বা জননকোষের মাধ্যমে জনিত্রীজনু থেকে অর্থাৎ পিতামাতা থেকে অপত্য জনুতে অর্থাৎ সন্তান সন্ততির মধ্যে বংশ পরম্পরায় সঞ্চারিত হয়, তাকেই বংশগতি বা হেরিডিটি বলে। অপরপক্ষে জীবনবিজ্ঞানের যে শাখায় জিনের অবস্থান, গঠন, প্রকৃতি, কার্যপদ্ধতি, তার বংশানুক্রমিক সঞ্চারণ ইত্যাদি বিভিন্ন বিষয় আলোচিত হয়, তাকে সুপ্রজননবিদ্যা বা বংশগতি বা জিনতত্ত্ব এবং ইংলিশে জেনেটিক্স বলা হয়। জেনেটিক্স শব্দটি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে জিন থেকেই শব্দটির উৎপত্তি হয়েছে। বংশ পরম্পরায় যে গুণগুলি সঞ্চারিত হয় তা সব কিছুই আমাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত। আমাদের ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে জিন। আমাদের শরীরে যে ক্রোমোজোমগুলি থাকে প্রত্যেকটি থাকে জোড়ায় জোড়ায়। তার আর্ধেক আসে পিতা থেকে আর আর্ধেক আসে মাতার দেহ থেকে, এবং এই ক্রোমোজোমের মধ্যে উপস্থিত জিনের দ্বারাই পিতামাতা থেকে যে অপত্য সন্তানের সৃষ্টি হয়, সেই অপত্য সন্তানের সামগ্রিক দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলি নির্ধারিত হয় এবং আবার পরবর্তী প্রজন্মে সেগুলি সঞ্চারিত হয়। ঊনবিংশ শতাব্দীতে অস্ট্রিয়ার ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল মিষ্টি মটর গাছের ওপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বংশগতি কিভাবে কাজ করে তার কতগুলি সূত্র আবিষ্কার করেন, যেগুলি মেন্ডেল তত্ত্ব বা মেন্ডেলিজম নামে পরিচিত। তার দেওয়া এই তত্ত্বগুলোর ওপর ভিত্তি করেই পরবর্তীকালে জিনতত্ত্ব বা জেনেটিক্স শাস্ত্রের সৃষ্টি হওয়ায় তাকে জিনতত্ত্বের জনক বা ফাদার অফ জেনেটিক্স বলা হয়। যত সময় এগিয়েছে, বিজ্ঞান যত অগ্রগতি লাভ করেছে, সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্স জীবনবিজ্ঞানের এই শাখাটাও আরও অনেক সমৃদ্ধ হয়েছে এবং জেনেটিক্সের আরও নতুন নতুন শাখা গড়ে উঠেছে। যেমন ধরো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জিনোমিক্স, প্রোটিওমিক্স, আণবিক জিনতত্ত্ব বা মলিকুলার জেনেটিক্স বিভিন্ন। এই সমস্ত গবেষণার ফলে কৃষিকার্য, উদ্যানবিদ্যা, বর্তমানের উন্নত চিকিৎসাবিদ্যা, মৎস্য চাষ, পশুপালনবিদ্যা ইত্যাদি ব্যাপকভাবে কাজে লাগিয়ে মানবজাতির প্রভূত উন্নতি সাধন সম্ভব হয়েছে। আমরা দেখলাম যে পিতামাতা অর্থাৎ জনিত্রী জীবের বিভিন্ন দৈহিক ও চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্য অর্থাৎ সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয়। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যে সন্তান সন্ততি অর্থাৎ অপত্য জীব কখনোই হুবহু তাদের পিতামাতার অনুরূপ হয় না। অর্থাৎ পিতামাতার মতো তার সন্তান সন্ততি একই রকম দেখতে হয় না, একই রকম গুণ পায় না, কিছু পার্থক্য থাকে। আবার একই পিতামাতা থেকে সৃষ্ট সন্তান সন্ততির মধ্যেও অর্থাৎ একই বাবা মায়ের ভাই বোনের মধ্যেও অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। আর যে পার্থক্যগুলো থেকেই আমরা প্রত্যেকটি অপত্য জীবকে
আলাদা করে চিনে নিতে পারি। জীবজগতে এই ধরনের যে পার্থক্য পরিলক্ষিত হয় একেই বলা হচ্ছে প্রকরণ বা ভেদ, ইংলিশে বলে ভ্যারিয়েশন। বিভিন্ন জীবে বিভিন্ন কারণে প্রধানত জিনগত সজ্জার পুনর্বিন্যাসের ফলে কখন হয় এই পুনর্বিন্যাস? মিওসিস কোষ বিভাজনের সময় যখন ক্রসিং ওভার হয় তখন প্রধানত এই জিনগত পুনর্বিন্যাস হয়, বা মিউটেশনের জন্য জিনগত পুনর্বিন্যাসের ফলে প্রত্যেকটি জীবের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যের সৃষ্টি হয়, যে পার্থক্যের দ্বারা একটি জীবকে অপর জীব থেকে আলাদা করে চিনে নেওয়া যায় তাকেই বলা হচ্ছে প্রকরণ বা ভেদ। মানুষের মধ্যে এরকম হাজার হাজার প্রকরণ বা ভেদ লক্ষ্য করা যায়। তার মধ্যে দুটো এখানে আমরা বলবো। একটা হচ্ছে মুক্ত এবং যুক্ত কানের লতি, এবং আরেকটা হচ্ছে রোলার জীব এবং স্বাভাবিক জীব সম্পর্কে। পৃথিবীতে প্রায় 70-80% মানুষ তাদের জীবকে পাশাপাশিভাবে ভাঁজ করে নলের আকারে পরিণত করতে পারে। এই ধরনের জীবকে রোলার জীব বলে। আর 20-30% মানুষ নিজের জীবকে এভাবে ভাঁজ করতে পারে না, তাদের জীবকে নন রোলার জীব বা স্বাভাবিক জীব বলে। দেখা গেছে রোলার জীবের জন্য প্রকট জিন দায়ী এবং নন রোলার জীবের জন্য প্রচ্ছন্ন জিন দায়ী। এবার প্রত্যেকে তোমরা নিজের নিজের জীবটা ভাঁজ করতে পারছো না এটা একবার পরীক্ষা করে দেখে নাও। আমি দেখো আমার এবং আমার মেয়ের ছবি দিয়েছি। এখানে সুন্দরভাবে বংশগতির ধারাটা, যেখানে প্রকরণ খুব সুন্দরভাবে পার্থক্য করা যাচ্ছে। আমার জীবটা কীরকম ভাঁজ করতে পারছি, তাই রোলার জীব। ঠিক দেখো আমারই মেয়ে আমার মতো জীবটা ভাঁজ করতে পারছে না, তাহলে তার জীবটা কীরকম নন রোলার বা স্বাভাবিক জীব। মানুষের পপুলেশনে আরেকটি সুন্দর প্রকরণের উদাহরণ হলো কানের লতি। বেশিরভাগ মানুষের লক্ষ্য করলে দেখতে পাবে যে কানের লতিটা নিচের দিকে ছাড়া অবস্থায়, অর্থাৎ গালের সঙ্গে লেগে নেই, একে বলা হয় মুক্ত লতি। আবার কিছু লোকের কানের লতিটা মাথার সঙ্গে যুক্ত অবস্থায় থাকে, এটাকে বলা হচ্ছে যুক্ত লতি। এই যুক্ত এবং মুক্ত লতি সবটাই কিন্তু জিন দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আগে যেমন আমরা রোলার জীব এবং নন রোলার জীব দেখলাম জিন দ্বারা নিয়ন্ত্রিত, এই যুক্ত এবং মুক্ত কানের লতি এটাও কিন্তু ঠিক একইভাবে জিন দ্বারাও নিয়ন্ত্রিত। পরীক্ষা করে দেখা গেছে যে মুক্ত কানের লতি সৃষ্টির জন্য প্রকট জিন দায়ী এবং যুক্ত বা সংযুক্ত কানের লতির জন্য প্রচ্ছন্ন জিন দায়ী। এবারও তোমরা প্রত্যেকে নিজের নিজের এবং নিজেদের বাবা মাদের কানের লতি কীরকম যুক্ত না মুক্ত, তাহলে একটা সুন্দর তোমাদের পরিবারের মধ্যেই একটা প্রকরণের উদাহরণ তোমরা তুলে ধরতে পারবে। এখানে দেখো আমি আবার আমার এবং আমার মেয়ের কানের ছবি দিয়েছি। প্রথম ছবিটি হচ্ছে আমার কানের ছবি, যেখানে দেখো কানের লতির নিচেরটা কিন্তু মুক্ত অবস্থায় আছে, অর্থাৎ মুখের সঙ্গে লেগে নেই। ঠিক দেখো আমারই মেয়ের কানের লতিটা যুক্ত অবস্থায় আছে। সুন্দর একটা প্রকরণের উদাহরণ। এরপর আমরা বংশগতিবিদ্যায় মেন্ডেলের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, অর্থাৎ শঙ্করায়নের যে পরীক্ষাগুলো আছে তার বিভিন্ন সূত্রাবলী ইত্যাদি আলোচনা করব। এইগুলো পড়তে গেলে কিছু গুরুত্বপূর্ণ শব্দ বারবার আমাদের পড়তে এবং লিখতে হবে, বিভিন্ন সংক্ষিপ্ত চিহ্নের ব্যবহার জানতে হবে। এই বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ চিহ্ন, তার গুরুত্ব, তার সংজ্ঞা আমরা পরবর্তী ধাপগুলোতে একবার আলোচনা করে নিই।
একটি ডিপ্লয়েড কোষের ভেতর অবস্থিত যে সমস্ত ক্রোমোজোমগুলির আকৃতি সমান, সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে যাদের বাহুর দৈর্ঘ্য একই রকম এবং ক্রোমোজোমগুলির ওপর জিনের উপস্থিতি, বিন্যাস এবং প্রকৃতি একই রকমের হয়, এইরূপ ক্রোমোজোমগুলিকে পরস্পর হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। যেমন ধরো, মানুষের একটি ডিপ্লয়েড কোষে 46টি ক্রোমোজোম থাকে, 22 জোড়া অটোজোম এবং 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই 22 জোড়া অটোজোম পরস্পর সমসংস্থ প্রকৃতির এবং স্ত্রীদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম দুটি হচ্ছে এক্স এক্স প্রকৃতির, তাই তারা পরস্পর সমসংস্থ। কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোম হচ্ছে এক্স এবং ওয়াই, তাই এরা সমসংস্থ নয়। ক্রোমোজোমের ওপর সারিবদ্ধভাবে সজ্জিত যে অংশ বংশগতির ধারক ও বাহক তাকে জিন বলে। জিন শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহানসেন 1909 খ্রিস্টাব্দে। আরও সূক্ষ্ম হিসাবে জিনের সংজ্ঞা বলতে হয়, জিন হচ্ছে ডিএনএর ক্ষুদ্রতম অংশ, যা আমাদের জীবদেহের যে কোনো চারিত্রিক বৈশিষ্ট্য, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে এবং বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্যগুলিকে এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত করে। তাহলে জিন পৃথক কোনো বস্তু নয়। আমাদের কোষের নিউক্লিয়াসের ভেতর যে ক্রোমোজোম অবস্থান করছে, সেই ক্রোমোজোম তৈরি হয় কী দিয়ে? তৈরি হয় নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ দিয়ে। এই ডিএনএর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যেগুলো এক একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, সেই অংশগুলিকেই বলা হচ্ছে জিন। ছবিতে তোমরা দেখো, পরিষ্কার বুঝতে পারবে। একটি কোষ দেখানো হয়েছে, কোষের ভেতর অবস্থান করছে ক্রোমোজোম। সেই ক্রোমোজোম কী নিয়ে তৈরি? ডিএনএ। এবং সেই ডিএনএর একটা যে কোনো অংশ, সেই অংশটা যদি আমাদের কোনো একটি চারিত্রিক বা দৈহিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাহলে ডিএনএর সেই অংশটাকে সেই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বলা হয়ে থাকে। যেমন ধরো, আমাদের মানুষের ক্ষেত্রে একটা ডিপ্লয়েড কোষে যে পরিমাণ ডিএনএ থাকে, তার মাত্র 2% কার্যকরী জিন বহন করে, বাকি 98% কিন্তু কাজহীনভাবে বসে আছে। তাদের সাংগঠনিক কাজ আছে, কিন্তু বৈশিষ্ট্য নির্ণায়ক তাদের কোনো ভূমিকা নেই। এই 2% ডিএনএর মধ্যেই প্রায় 25 থেকে 30 হাজার জিন এক একটি কোষের মধ্যে অবস্থান করে। ক্রোমোজোম বা ক্রোমাটিডের যে নির্দিষ্ট বিন্দুতে যে নির্দিষ্ট জিন অবস্থান করে, তাকে সেই জিনটির লোকাস বলা হয়। বহুবচনে উচ্চারণটি হচ্ছে লোসাই। এখানে কাল্পনিকভাবে একটি ক্রোমোজোমে দুটি জিনের অবস্থান দেখানো হয়েছে। দেখো, ক্রোমোজোমটির ছোট বাহুর উপরের দিকে যে নীল রঙের ব্যান্ডটি রয়েছে, সেটিকে চোখের রং নির্ণায়ক জিনের অবস্থান দেখানো হয়েছে। আবার দেখো, বড় বাহুর নিচের দিকে চুলের রং নির্ণায়ক জিনের একটা অবস্থান দেখানো হয়েছে। এইভাবে একটি ক্রোমোজোমের নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট বৈশিষ্ট্য নির্ণায়ক জিনগুলি অবস্থান করে। এগুলি কিন্তু প্রত্যেকটি কোষে, প্রত্যেকটি প্রজাতিতে সুনির্দিষ্ট, অর্থাৎ স্পেসিফিক। জীবের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট জনন কোষে
যতগুলি জিন থাকে তাদের সকলকে একত্রে সেই কোষ বা সেই জীবের জিনোম বলা হয়। একটি হ্যাপ্লয়েড কোষের ক্ষেত্রে এক সেট জিনোম থাকে এবং একটি ডিপ্লয়েড কোষে 2 সেট জিনোম থাকে। এই 2 সেট জিনোমের একটি আসে পিতৃদেহ থেকে উৎপন্ন শুক্রাণুর মাধ্যমে এবং আরেক সেট আসে মাতৃদেহ থেকে উৎপন্ন ডিম্বাণুর মাধ্যমে। কোনো জীবের সমসমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ লোকাসে যে জিন দুটি অবস্থান করে তাদের পরস্পরকে অ্যালিল বা অ্যালিলোমর্ফ বলা হয়। অর্থাৎ একটা ডিপ্লয়েড কোষের ক্ষেত্রে অ্যালিলের সংখ্যা হবে কটি? 2টি। তার কারণ কি? ডিপ্লয়েড কোষ মানে প্রত্যেকটা ক্রোমোজোম কটি করে আছে? 1 জোড়া বা 2টি করে আছে। প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে জিন থাকে, তাহলে 1 জোড়া ক্রোমোজোমে কটি জিন থাকবে? 1 জোড়া জিন থাকবে। তাই একটা ডিপ্লয়েড জীবদেহের ক্ষেত্রে প্রত্যেকটি অ্যালিল জোড়ায় জোড়ায় অবস্থান করে। কিন্তু এবার যদি আমি একটা পপুলেশন নিয়ে কথা বলি, ধরো ক্লাসরুমে তোমরা 50 জন বসে আছো এবং 50 জনের একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, ধরে নাও গায়ের রং। তাহলে গায়ের রং হচ্ছে একটি গুণ। এই গুণটাকে নিয়ন্ত্রণ করছে কে? একটি জিন। প্রত্যেকের দেহে এই গায়ের রং নির্ণয়কারী জিন কটা করে থাকবে? 2টো করে থাকবে। তাহলে একজন ব্যক্তির দেহে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন কটা করে আছে? 2টো করে। এই 2টোকে একে অপরের অ্যালিল বলছি। এবার ধরে নাও ক্লাসরুমে তোমরা 50 জন বসে আছো, তাহলে 50 জনের মধ্যে ওই গায়ের রং নির্ণয়কারী জিন কটা থাকবে? 50 × 2, 100টা। তাহলে পপুলেশন যদি আমি হিসাব করি তখন কিন্তু অ্যালিলের সংখ্যা কটা হবে? অনেক। যতগুলো ব্যক্তি হবে ইন্টু 2 করব, ততগুলো অ্যালিল হবে। আর যদি একটা নির্দিষ্ট ব্যক্তি আমি ধরে নিই, একটা নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট জিনের 2টি অ্যালিল থাকবে। কারণ কি? ব্যক্তিটি হচ্ছে ডিপ্লয়েড, তার 2টো ক্রোমোজোম আছে, প্রত্যেকটা ক্রোমোজোমে একটা করে, তার 2টো ক্রোমোজোমে কটা থাকবে? মোট 2টো অ্যালিল থাকবে। এক কথায় অ্যালিল কাকে বলবো? একটি নির্দিষ্ট জিনের ভিন্ন ভিন্ন রূপকেই আমরা বলতে পারি অ্যালিল, অল্টারনেটিভ ফর্ম অফ এ সিঙ্গেল জিন। এই রূপ একটি ব্যক্তির ক্ষেত্রে 2টি থাকছে কারণ সে ডিপ্লয়েড, এবং যদি আমরা পপুলেশন ধরি মানে অনেকগুলো ব্যক্তিকে ধরি তখন কতগুলো হবে? 2-এর অধিক হবে। যতগুলো লোক আছে পপুলেশনে ইন্টু আমি 2 করে দেবো, একজন ব্যক্তির জন্য 2টো, যতগুলো ব্যক্তি আছে ইন্টু 2, অতগুলো অ্যালিল আছে। একটি ডিপ্লয়েড জাইগোটের মধ্যে কোনো একটি সমস্ত ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন দুটি যদি একই বৈশিষ্ট্য নির্ধারণ করে তাহলে সেই জাইগোটটাকে বলা হয় হোমোজাইগোট। হোমো মানে সেম, সম। এবং এই হোমোজাইগোট থেকে যে জীবটি গঠিত হবে তাকে সেই নির্দিষ্ট জিনটির সাপেক্ষে বলা হবে হোমোজাইগাস। যেমন ধরো এই চিত্রে 2টো হোমোজাইগাস ক্রোমোজোম দেখানো হয়েছে। প্রথমটি দেখো ক্যাপিটাল বি আর দ্বিতীয়টা হচ্ছে স্মল বি। তাহলে প্রথম যে হোমোলোগাস ক্রোমোজোম দুটি দেখানো হয়েছে তাদের নির্দিষ্ট লোকাসে অবস্থিত জিন দুটি কী আছে? ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল বি। আরেকটি যে হোমোলোগাস ক্রোমোজোম দেখানো হয়েছে তাদেরও নির্দিষ্ট লোকাসে 2টো একই বৈশিষ্ট্য নির্ণায়ক জিন অবস্থান করছে, সেগুলি হচ্ছে স্মল বি এবং স্মল বি।
তাই এই ক্রোমোজোম দুটি হচ্ছে হোমোজাইগাস। অপরপক্ষে যদি ডিপ্লয়েড জাইগোটের কোনো একটি সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাসে অবস্থিত জিন দুটি যদি বিপরীত বৈশিষ্ট্য নির্ধারণ করে, তাহলে সেই জাইগোটটাকে বলা হবে হেটারোজাইগোট। হেটারো মানে হচ্ছে ডিফারেন্ট, আলাদা। হেটারোজাইগোট থেকে যে জীবটা গঠিত হবে তাকে ওই নির্দিষ্ট জিনটির সাপেক্ষে বলা হবে হেটারোজাইগাস। ছবিতে একটি হোমোলোগাস ক্রোমোজোম দেখানো হয়েছে, যার একটি ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে বা লোকাসে একটি জিন রয়েছে ক্যাপিটাল বি। ঠিক তার হোমোলোগাস দ্বিতীয় ক্রোমোজোমটিতে একই লোকাসে নির্দিষ্ট বিন্দুতে সেই জিনটিরই একটি অন্য রূপ স্মল বি রয়েছে। তাহলে এখানে এই হোমোলোগাস ক্রোমোজোম দুটিকে বলা হচ্ছে হেটারোজাইগাস। বিপরীতধর্মী চারিত্রিক বা দৈহিক বৈশিষ্ট্যের সমাহারকেই একত্রে চরিত্র বা ট্রেট বলা হয়। চরিত্র বা ট্রেট বংশগতভাবে সঞ্চারিত হয়। যে কোনো বৈশিষ্ট্যকেই তোমরা ধরে নিতে পারো, যেমন ধরো মটর গাছের ক্ষেত্রে উচ্চতা বা দৈর্ঘ্য একটি চরিত্র বা ট্রেট। এর একাধিক বৈশিষ্ট্য হতে পারে, লম্বা, বেঁটে, মাঝারি, বা ধরো আমাদের গায়ের রং ফর্সা হতে পারে, কালো হতে পারে, শ্যামবর্ণ হতে পারে। তাহলে গায়ের রংটা হচ্ছে একটা ট্রেট, বর্ণ, ট্রেট। এর অনেকগুলো গুণ থাকছে, ফর্সা, কালো বা শ্যামবর্ণ। একটি হেটেরোজাইগাস বা সংকর জীবের কোনো একটি নির্দিষ্ট চরিত্র বা ট্রেট নিয়ন্ত্রণকারী একজোড়া জিনের মধ্যে যে জিনটির বাহ্যিক প্রকাশ ঘটে তাকে অন্যটির সাপেক্ষে প্রকট জিন বা ডমিন্যান্ট জিন বা ডমিন্যান্ট ক্যারেক্টার বলা হয়। যেমন ধরো মটর গাছের ক্ষেত্রে লম্বা কাণ্ডযুক্ত গাছ একটি ডমিন্যান্ট ক্যারেক্টার। অপরপক্ষে ওই সংকর জীবে ওই নির্দিষ্ট চরিত্র নিয়ন্ত্রণকারী জিন দুটির মধ্যে প্রকট জিনের উপস্থিতিতে যে জিন বা গুণটি প্রকাশ পেল না, চাপা পড়ে গেল, তাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন জিন বা রিসিসিভ ক্যারেক্টার। এই জিনটি কিন্তু হারিয়ে যায় না, সে প্রকট জিনের সাপেক্ষে প্রকাশ পেতে পারে না। এই রিসিসিভ জিন বা প্রচ্ছন্ন জিনটি যখন হোমোজাইগাস অবস্থায় থাকবে তখন সে তার গুণ প্রকাশ করতে পারে। যেমন ধরো মটর গাছের ক্ষেত্রে ছোট হাতের টি নামক যে জিন আছে, এটি বড় হাতের টি নামক জিনটির সাপেক্ষে একটি প্রচ্ছন্ন জিন। যখন দুটি ছোট হাতের টি একসঙ্গে অবস্থান করবে, অর্থাৎ স্মল টি এইরূপ হোমোজাইগাস অবস্থান করবে, তখন মটর গাছের ক্ষেত্রে বেঁটে গুণটি প্রকাশ পাবে। কিন্তু যতক্ষণ ছোট হাতের টি বড় হাতের টি এর সাথে অবস্থান করছে, অর্থাৎ হেটেরোজাইগাস অবস্থান করছে, ততক্ষণ কিন্তু ছোট হাতের টি নামক এই প্রচ্ছন্ন জিনটি কখনোই প্রকাশ পাবে না। তার কারণ মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি অর্থাৎ লম্বা গুণটি হচ্ছে প্রকট গুণ এবং
ছোট হাতের টি অর্থাৎ বেঁটে গুণটি হচ্ছে একটি প্রচ্ছন্ন গুণ। এখানে দেখো মটর গাছের আরও বেশ কিছু প্রকট এবং প্রচ্ছন্ন জিনের একটি ছক উপস্থাপন করা হয়েছে। যেমন ধরো বীজের আকার গোল অথবা কুঞ্চিত। গোল গুণটি হচ্ছে প্রকট গুণ, কুঞ্চিত বা কোঁচকানো বীজটা হচ্ছে একটা প্রচ্ছন্ন গুণ। বীজের রং হলুদ যদি হয় তাহলে সেটি হচ্ছে প্রকট গুণ, সবুজ হচ্ছে প্রচ্ছন্ন গুণ। ফুলের রং বেগনি হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন। এইভাবে আরও অনেকগুলি দেওয়া আছে এবং মেন্ডেল 7 জোড়া গুণ নির্বাচন করে তার সংকরায়ন পরীক্ষাটি সম্পন্ন করেছে। বা ধরো এখানে মানুষের বিভিন্ন প্রকট প্রচ্ছন্ন গুণের ছক দেওয়া হয়েছে। যেমন ধরো খাঁজযুক্ত থুতনি একটা প্রকট গুণ, খাঁজবিহীন হলে সেটি প্রচ্ছন্ন। টোল পড়ছে কি টোল পড়ে না, অনেকের গালে টোল পড়ে, টোল পড়াটা হচ্ছে প্রকট গুণ, টোল না পড়া হচ্ছে প্রচ্ছন্ন গুণ। এছাড়া যুক্ত কানের লতি, মুক্ত কানের লতি, রোলার জিভ, নন রোলার জিভ, এগুলো আমরা আগেই পড়েছি। যখন কোনো জীব বংশানুক্রমিকভাবে তার নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলোকে হুবহু একই রকমভাবে বজায় রাখে তবে সেই বৈশিষ্ট্যগুলির সাপেক্ষে জীবটিকে বিশুদ্ধ জীব বলা হয়। হোমোজাইগাস জীব সর্বদাই বিশুদ্ধ হিসাবে পরিগণিত হয়। যেমন ধরো ক্যাপিটাল টি অর্থাৎ বিশুদ্ধ লম্বা মটর গাছ, বা স্মল টি বেঁটে মটর গাছ। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বেঁটে এই গুণটি সর্বদাই বিশুদ্ধ, তাই বিশুদ্ধ বেঁটে এই কথাটা না বললেও চলে। তার কারণ কি, লম্বা দু রকম হতে পারে। ক্যাপিটাল টি এটি হচ্ছে বিশুদ্ধ লম্বা, আবার স্মল টি যুক্ত জীব হলে তাকে আমরা বলবো সংকর লম্বা, অর্থাৎ লম্বার দুটো ভ্যারাইটি, বিশুদ্ধ অথবা সংকর। কিন্তু বেঁটে হতে গেলে তার ক্ষেত্রে উচ্চতা নিয়ন্ত্রণকারী জিন দুটিকে অবশ্যই স্মল টি রূপেই থাকতে হবে, অর্থাৎ বেঁটে সর্বদাই বিশুদ্ধ গুণ, তাই বিশুদ্ধ বেঁটে বা বিশুদ্ধ খর্ব এই কথাটি ঠিক নয়। অপরদিকে বিপরীত বা ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে। যেমন একটা বিশুদ্ধ লম্বা এবং একটি বেঁটে মটর গাছের নিষেকের ফলে যে গাছটি উৎপন্ন হবে সেটি হবে সংকর লম্বা মটর গাছ, টি স্মল টি, এইরকম জিনযুক্ত মটর গাছ। কোনো জীবের বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন বা জিন সমষ্টিকে বংশগতিতে জিনোটাইপ বলা হয়। যেমন ধরো মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল টি বা টি স্মল টি এগুলি যথাক্রমে বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা এবং বেঁটে এরূপ বৈশিষ্ট্য নির্ধারণকারী জিনোটাইপ। অপরপক্ষে এই জিনোটাইপের বাহ্যিক প্রকাশকেই বলা হচ্ছে ফিনোটাইপ। অর্থাৎ জিনোটাইপ হচ্ছে দেহের বা কোষের অভ্যন্তরীণ গুণ এবং তার বহিঃপ্রকাশকে আমরা বলছি ফিনোটাইপ। অর্থাৎ ক্যাপিটাল টি হচ্ছে জিনোটাইপ, যার জন্য প্রকাশ পাচ্ছে বিশুদ্ধ লম্বা গুণটি, তাই বিশুদ্ধ লম্বা গুণটি এক্ষেত্রে হচ্ছে ফিনোটাইপ। ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতির দুটি জীবের মধ্যে মিলনে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন অপত্য জীব
সৃষ্টি করার পদ্ধতিকেই শঙ্করায়ন বলা হয়। চিত্রে একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে একটি বেঁটে মটর গাছের শঙ্করায়ন ঘটানো হয়েছে। এর ফলে শঙ্কর লম্বা মটর গাছের সৃষ্টি হয়েছে। একটি চরিত্রের অন্তর্গত দুটি ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যে শঙ্করায়ন ঘটানো হয় তাকে এক শঙ্কর জনন বলে। একটা উদাহরণ দিয়ে বলি, যেমন বিশুদ্ধ লম্বা মটর গাছের সঙ্গে বেঁটে মটর গাছের শঙ্করায়নকে এক শঙ্কর জনন বলা হচ্ছে। কেন? এক্ষেত্রে দৈর্ঘ্য এই চরিত্রটির ওপর ভিত্তি করে দুটি বৈশিষ্ট্যযুক্ত জীব নেওয়া হয়েছে, একটি লম্বা মটর গাছ আর একটি হচ্ছে বেঁটে মটর গাছ। তাহলে একটা চরিত্রের ওপর ভিত্তি করে তার দুটো ভ্যারাইটি, তার দুটি গুণকে, তার দুটি বৈশিষ্ট্যকে নিয়ে শঙ্করায়ন ঘটানো হলো, তাই এটি হচ্ছে এক শঙ্কর জনন। অর্থাৎ এক শঙ্কর জননের ক্ষেত্রে একটি মাত্র চরিত্রের ওপর ভিত্তি করে শঙ্করায়নটি ঘটানো হচ্ছে। অপরদিকে দুটি চরিত্রের ওপর ভিত্তি করে দুজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে যে শঙ্করায়ন ঘটানো হয় তাকেই বলা হচ্ছে দ্বিশঙ্কর জনন। যেমন ধরো, মটর গাছের একটি দ্বিশঙ্কর জননের ক্ষেত্রে বীজের আকার এবং বীজের বর্ণ এই দুটি চরিত্র বা ট্রেট ওপর ভিত্তি করে শঙ্করায়ন ঘটানো হয়েছে। এক্ষেত্রে বীজের বর্ণ একটি গাছের ক্ষেত্রে হলুদ, অপর গাছের ক্ষেত্রে সবুজ, এবং বীজের আকার একটি গাছের ক্ষেত্রে গোল, অপর গাছের ক্ষেত্রে কুঞ্চিত, এই বৈশিষ্ট্যগুলি নির্ধারণ করা হয়েছে। এর ওপর ভিত্তি করে একটি মটর গাছকে নির্বাচন করা হয়েছে যার বীজের বর্ণ হলুদ এবং আকার হচ্ছে গোল, অপর একটি গাছের ক্ষেত্রে বীজের বর্ণ হচ্ছে সবুজ এবং বীজের আকার হচ্ছে কুঞ্চিত। অর্থাৎ এক্ষেত্রে দুটি চরিত্রের ওপর ভিত্তি করে শঙ্করায়ন ঘটানো হলো, তাই একে আমরা দ্বিশঙ্কর জনন বলতে পারি। এক শঙ্কর বা দ্বিশঙ্কর জনন পরীক্ষার শুরুতে যে দুটি জীবের মধ্যে প্রজনন ঘটানো হয় তাদেরকে জনিত্রী জীব বা পি জনু বলা হয়। পি শব্দটির উৎপত্তি প্যারেন্টাল জেনারেশন থেকে। প্যারেন্টালের পিকে এখানে সংক্ষিপ্ত রূপে ব্যবহার করা হয়। এক শঙ্কর বা দ্বিশঙ্কর জনন পরীক্ষায় জনিত্রী জনুর জীবদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে যে অপত্য জীবের সৃষ্টি হয় তাকে প্রথম অপত্য জনু বা F1 জনু বলা হয়। এই এফ শব্দটি এসছে ল্যাটিন শব্দ ফিলিয়াল থেকে, যার অর্থ অপত্য বা সন্তান। যেহেতু প্রথম অপত্য জনু তাই একে F1 জনু সংক্ষেপে বলা হয়ে থাকে। এক শঙ্কর বা দ্বিশঙ্কর জনন পরীক্ষায় F1 জনুতে যে অপত্য জীবদের আমরা পেলাম, যদি তাদের মধ্যে স্বপরাগযোগ বা নিষেক ঘটানো হয় তাহলে তাদের থেকে যে অপত্য জীবদের সৃষ্টি হবে তাদেরকে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনু অর্থাৎ সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বলা হয়। শঙ্করায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় একটি বিশেষ ধরনের ছকের মাধ্যমে,
যার অনুভূমিক তল বরাবর পুংগ্যামেট এবং উলম্ব তল বরাবর স্ত্রী গ্যামেটগুলিকে সাজানো হয়। অপত্যের সম্ভাব্য জিনোটাইপ ও ফিনোটাইপ প্রকাশ করা হয় সেই ছককেই বলা হচ্ছে চেকারবোর্ড বা পানেট স্কোয়ার। বিজ্ঞানী রেজিল্যান্ড পানেট 1917 খ্রিস্টাব্দে এই পানেট স্কোয়ারের সৃষ্টি করেন। বংশগতিবিদ্যায় শঙ্করায়নের বিভিন্ন পরীক্ষায় পুরুষ এবং স্ত্রী এই কথা দুটিকে বারবার না লিখে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। চিত্রে যে দুটি চিহ্ন আমরা দেখছি বংশগতিবিদ্যায় এই দুটিকে পুরুষ এবং স্ত্রী এই চিহ্ন হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এটি মেল বা পুরুষ জীব বোঝাতে ব্যবহার করা হয়। মনে করা হয় সৈন্যদের ঢাল এবং বল্লমের মিলিত প্রয়োগে এই চিহ্নটির সৃষ্টি হয়েছে। এটি স্ত্রী যনু বোঝাতে এই চিহ্নটি ব্যবহার করা হয়। এই চিহ্নটির উৎপত্তি মনে করা হয় আগেকার দিনে রোমান রানীরা যে আয়না ব্যবহার করত সে আয়নার আকৃতি হিসাবে এই চিহ্নটিকে প্রয়োগ করা হয়।